ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আজকে আমরা আলোচনা করব সিডিপি ক্লাসের 4 নম্বর ক্লাস নিয়ে। সিডিপি ক্লাসের 4 নম্বর ক্লাস নিয়ে এর আগে আমাদের 3খানা ক্লাস রয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমাদের 3খানা ক্লাসে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তোমাদের পরীক্ষায় কিন্তু উপযোগী খুবই ক্লাস এটা এবং ভালো ধরনের একটা তোমরা উপকার কিন্তু পাবে। কিভাবে আমি বলছি, দেখো যারা 24-এর টেটে যারা টার্গেট করছো তাদের উপযোগী ক্লাস এটা, অবশ্যই টেটের জন্য এটা। এবং 2 নম্বর হচ্ছে, দেখো যারা এসআই পরীক্ষা অর্থাৎ স্কুল ইন্সপেক্টরের জন্য যারা পরীক্ষায় বসতে চাইছো, তারা খুব তাড়াতাড়ি যত সম্ভব বিজ্ঞপ্তি আসতে চলেছে। সে কারণে আমি বলছি যে এসআই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট পেডা থেকে কিন্তু আমাদের 50টা মার্ক থাকে। এই 50 মার্কের জন্য কিন্তু আমাদের এই সিডিপি ক্ষেত্রে কিন্তু খুবই উপকার পাবে তোমরা। আর একটা ব্যাপার যেটা হচ্ছে, যারা আপার প্রাইমারি বা এই ধরনের বা দেখা গেল যে 5 to 8 পর্যন্ত যারা প্রস্তুতি নিতে চাইছো, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। 24-এর টেট, বিশেষ করে আমি বারবার বলছি যে 24-এর টেটের ক্ষেত্রে খুবই উপকারী। কারণ কি, 24-এর টেটের যে সমস্ত প্রশ্ন বা আমরা আগের যারা দেখেছি যে 23-এর টেট ক্ষেত্রে যে প্রশ্নগুলো আমাদের একটু কঠিন লেগেছিল, সেই ধারণা কিন্তু তুমি 3 মাসে পাবে না। ওই ধরনের প্রশ্নের অ্যান্সার করতে গেলে 3 মাসের প্রস্তুতি যথেষ্ট নয়। এই জন্য প্রথম থেকে একদম মানে বেসিক লেভেল থেকে ধীরে ধীরে তোমাদের কনসেপ্ট কিন্তু বিল্ড করতে হবে। এই জন্য কিন্তু আমাদের ক্লাসটা নিয়ে আসা, তোমাদের সাফল্যের জন্যই, তোমাদের উপকারের জন্যই কিন্তু ক্লাসটা নিয়ে আসা। চলো আজকে শুরু করি। আমাদের টিডব্লিউএস অ্যাপেও আমাদের কিন্তু পরীক্ষা প্রস্তুতি ব্যাচ শুরু হতে চলেছে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের এই টিডব্লিউএস অ্যাপ ডাউনলোড করনি বা মোবাইলে নেই তোমাদের এই অ্যাপটা, অবশ্যই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে। 1 নম্বর একটা প্রশ্নটা দেখো যে কল্যাণমুখী রাষ্ট্রে কি ধরনের অন্তর্ভুক্তি দেখা যায়? উত্তর করবে সবাই। একটি কল্যাণমুখী রাষ্ট্রে, আমি ভালো করে বারবার ব্যাপারটা বুঝিয়ে দিই। কল্যাণমুখী রাষ্ট্র মানে হচ্ছে যে একটা ভালো ধরনের রাষ্ট্র, যে সমস্ত নাগরিকদের কল্যাণের কথা অর্থাৎ ভালোর দিকটা চিন্তা করে জিনিসটা করে, এটা একটা কল্যাণমুখী রাষ্ট্র। এই কল্যাণমুখী রাষ্ট্রে কেবল অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া দেখা যায়, কেবলমাত্র বহির্ভূতিকরণ প্রক্রিয়া দেখা যায়। উভয় প্রক্রিয়াটি সমভাবে প্রয়োজন। অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া বিশেষভাবে প্রয়োজন, তবে কোনো কোনো ক্ষেত্রে বহির্ভূতকরণ প্রক্রিয়া প্রয়োজন হয়। একটি কল্যাণমুখী রাষ্ট্রে কি ধরনের অন্তর্ভুক্তি মানে হচ্ছে যে আমাদের ভালো ছেলে মেয়েদের সাথেও আমাদের যে সমস্ত বিশেষ সক্ষমতা সম্পন্ন ছেলে মেয়ে রয়েছে, সেক্ষেত্রে তাদেরকে নিয়েও কিন্তু ক্লাস করানো। উত্তর কি হবে? দেখো উত্তর হবে ডি, অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া বিশেষভাবে প্রয়োজন, তবে কোনো কোনো ক্ষেত্রে বহির্ভূতকরণ প্রক্রিয়ার প্রয়োজন হয়। অর্থাৎ অন্তর্ভুক্তিকরণ প্রক্রিয়া বিশেষভাবে প্রয়োজন, তবে কোনো কোনো ক্ষেত্রে বহির্ভূতকরণ প্রক্রিয়া প্রয়োজন হয়। 2 নম্বর দেখো, নিচের কোনটি নির্মাণবাদের নীতি নয়? নির্মাণবাদের নীতি নয় কোনটি? শিক্ষার্থী জ্ঞানের সক্রিয় সংগঠক, শিক্ষার্থী জ্ঞানের আবিষ্কারক, জ্ঞানের বাস্তবতা ও সত্যতার ওপর গুরুত্ব আরোপ, শিক্ষার্থী তার অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে নিজেই জ্ঞানকে সংগঠন করে। নিচের কোনটি নির্মাণবাদের নীতি নয়? শিক্ষার্থী জ্ঞানের সক্রিয় সংগঠক, শিক্ষার্থী জ্ঞানের আবিষ্কারক, জ্ঞানের বাস্তবতা ও সত্যতার উপর গুরুত্ব আরোপ, শিক্ষার্থী তার অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে নিজেই জ্ঞানকে সংগঠন করে। কি হবে উত্তর? নিচের কোনটি নির্মাণবাদের নীতি নয়? উত্তর কি হবে? দেখো উত্তর সি, জ্ঞানের বাস্তবতা সত্যতার উপর গুরুত্ব আরোপ, এটা নির্মাণবাদের নীতি নয়। শিক্ষার্থী জ্ঞানের সক্রিয় সংগঠক, এটা নীতি। শিক্ষার্থীর জ্ঞানের আবিষ্কারক, শিক্ষার্থী তার অভিজ্ঞতাকে ব্যাখ্যা করতে নিজেই জ্ঞানকে সংগঠন করে। যারা নির্মাণবাদ সম্পর্কে পড়েছো বা নির্মাণবাদ সম্পর্কে একটুখানি হলেও জানো, তারা কিন্তু এটা স্বীকার করবে। 3খানা অপশন সঠিক।
সিটা সঠিক নয়, অর্থাৎ নিজেই নিজের জ্ঞানের সক্রিয় সংগঠক, এটা কিন্তু নির্মাণবাদ নিজেই স্বীকার করে বারবার। একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। নির্মাণবাদ সম্পর্কে ভাইগটেস্কি অনেক তার তথ্য যেটা দিয়েছেন, তিনি প্রজ্ঞার বিকাশে নির্মাণবাদের উপর গুরুত্ব দিয়েছেন, যে তিনি প্রজ্ঞার বিকাশে ব্যাখ্যা করার জন্য সামাজিক বিকাশ, ভাষার বিকাশ ও ধারণার বিকাশের কথা বলেছেন, কিন্তু সামাজিক উপাদানকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। এজন্য তার তত্ত্বকে কৃষ্টিমূলক তত্ত্ব বলা হয়, সামাজিক কৃষ্টিমূলক তত্ত্ব। বর্তমানে নির্মাণবাদ দৃষ্টিভঙ্গি শিক্ষা বিজ্ঞানে প্রয়োগ করা হয়। শিক্ষা বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজবিদ্যা অর্থাৎ সমাজবিজ্ঞানের বিষয়সমূহে প্রয়োগ করা হয়। সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান এবং প্রযুক্তি বিজ্ঞানে প্রয়োগ করা হয়। সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান এবং বাণিজ্য বিজ্ঞান অর্থাৎ সর্বক্ষেত্রে প্রয়োগ করা হয়। বর্তমানে নির্মাণবাদের দৃষ্টিভঙ্গি কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? উত্তর কি হবে? উত্তর হবে দেখো সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান, বাণিজ্য বিজ্ঞান অর্থাৎ সর্বক্ষেত্রে প্রয়োগ করা হয়। সমাজবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, প্রযুক্তি বিজ্ঞান এবং বাণিজ্য বিজ্ঞান অর্থাৎ সর্বক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা হয়। স্ক্যাফোল্ডিং বা ভারাবন্ধন বলতে বোঝায় সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান, মনে করিয়ে দেওয়া, সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, এগুলি সবকটি ভাইগটেস্কির তত্ত্বে। আমি এর আগের ক্লাস যারা করেছো তারা কিন্তু এটার সাথে লিঙ্ক করতে পারবে। আমি ওই জন্য বারবার বলছি প্রতিটা ক্লাস কিন্তু আমার গুরুত্বপূর্ণ হতে চলেছে বা হচ্ছে, সেটা ক্ষেত্রে তোমাদের লিঙ্ক করার, অর্থাৎ আগের দিনের যে ক্লাসে আমি বলেছিলাম, আগের দিনের আমি শ্রেণীতে বলেছিলাম যে স্ক্যাফোল্ডিং বা যেটা হচ্ছে ভারাবন্ধন, সেটা কোন ক্ষেত্রে হয়? সেটা হয় ভাইগটেস্কির তত্ত্বে। যখন 2 নম্বর সমস্যার কথা আমি বারবার বলেছিলাম যে 2 নম্বর সমস্যার ক্ষেত্রে ব্যক্তি অন্য ব্যক্তির সাহায্য নিয়ে সমস্যার সমাধান করে থাকে, সেক্ষেত্রে স্ক্যাফোল্ডিং বা ভারাবন্ধন দরকার হয়। এই ভারাবন্ধন সম্পর্কে আমরা বিস্তারিত একটু পড়ে নিব। আমরা কোন ক্ষেত্রে, এই 5 নম্বরের উত্তরটা আগে করো। সমস্যার সমাধানে শিক্ষার্থীদের সংকেত দান, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং বলা হয়। এই যে ব্যাপারটা ভালো করে দেখো, জেডপিডি প্রবলেম, 2 নম্বর যে প্রবলেমের কথা আমি বলেছিলাম, 2 নম্বর সমস্যার কথা যেটা আমি বলেছিলাম, জেডপিডি জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেখানে ব্যক্তি নিজের সমাধান করতে পারছে না, অন্য ব্যক্তির সাহায্য নিয়ে সমাধান করতে পারছে। এই অন্য ব্যক্তির সাহায্য যারা, মানে অন্য ব্যক্তি যারা সাহায্য করছে, সে হতে পারে শিক্ষক, হতে পারে কম্পিউটার, হতে পারে ইন্টারনেট, অন্য কোনো বস্তু যেটা সাহায্য করছে, এই অন্য ব্যক্তির সাহায্য তারা হচ্ছে এমকেও। এই এমকেও সাহায্য নিয়ে জেডপিডির যে প্রবলেম রয়েছে শিশু, সেটা সমাধান করে সলভ করছে। এই যে সমাধানের জন্য যে সংকেত যেটা তারা দিচ্ছে, এটাকে স্ক্যাফোল্ডিং বলা হয়। মাচার নির্মাণ অর্থাৎ অন্য ব্যক্তির কিভাবে তাকে সাহায্য করছে, এটাকে স্ক্যাফোল্ডিং বলা হয় বা মাচার নির্মাণ বলা হয়। ঠিক এই মাচার নির্মাণ কি কি হতে পারে? উত্তর সংকেত, উদাহরণ, উৎসাহ প্রদান, এগুলো হচ্ছে স্ক্যাফোল্ডিং এর উদাহরণ। 4 নম্বর দেখো, যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ আয়ত্ত করে তাকে কি বলে? যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ আয়ত্ত করে তাকে কি বলে? যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ আয়ত্ত করে তাকে কি বলে? পরিণমন, শিখন, সংরক্ষণ, অভিভাবন। যে প্রক্রিয়ার সাহায্যে শিশুরা নতুন নতুন আচরণ আয়ত্ত করে তাকে কি বলা হবে? এটা একটু প্রবলেম রয়েছে, যে তাই এটা শিখন হবে, নাম্বারিং এ প্রবলেম। এটা 6 নম্বর দেখো, শিখন, বুদ্ধি, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়াগুলি প্রকৃতপক্ষে দৈহিক বৈশিষ্ট্য, মানসিক বৈশিষ্ট্য, প্রাক্ষবিক বৈশিষ্ট্য নাকি সামাজিক বৈশিষ্ট্য?
শিখন, বুদ্ধি, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি জ্ঞানমূলক যে প্রক্রিয়াগুলো, এই কগনিটিভ প্রসেসগুলো, এই কগনিটিভ যে উপাদানগুলো, ফ্যাক্টরগুলো, এগুলো কি ধরনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে? উত্তর হবে, দেখো উত্তর হবে মানসিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, অর্থাৎ শিখন, বুদ্ধি, স্মৃতি, প্রত্যক্ষণ প্রভৃতি জ্ঞানমূলক প্রক্রিয়াগুলো মানসিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। 7 নম্বর দেখো, নিচের কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়? প্রাক সক্রিয়তা স্তর কোনটি? জিন পিয়াজেটের যে তত্ত্ব রয়েছে আমরা জানি, দেখি যে জিন পিয়াজেট কগনিটিভ ডেভেলপমেন্ট বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্বে 4 ধরনের স্কিমার পরিবর্তনের ক্ষেত্রে 4 ধরনের পরিবর্তনের কথা, অর্থাৎ স্কিমার পরিবর্তনের কথা বলেছিলেন। তার মধ্যে হচ্ছে একটা হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর, এর বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তর হবে বিপরীতমুখী প্রক্রিয়া। এটা সম্পর্কে আমরা আলোচনা করব যে বিপরীতমুখী প্রক্রিয়া প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয়। ভাইগটেস্কিকে কোন ধরনের নির্মাণবাদের অন্তর্ভুক্ত করা হয়? ভাইগটেস্কিকে কোন ধরনের নির্মাণবাদের অন্তর্ভুক্ত করা হয়? সমাজ নির্ভর, ব্যক্তি নির্ভর, মৌলিক, কোনটি নয়। ভাইগটেস্কিকে কোন ধরনের নির্মাণবাদের অন্তর্ভুক্ত করা হয়? ভাইগটেস্কিকে কোন ধরনের নির্মাণবাদের অন্তর্ভুক্ত করা হয়? উত্তর করবে সবাই। ভাইগটেস্কি সম্পর্কে আমি আগেই বলেছি যে অনেকগুলো উপাদানের মধ্যে সামাজিক উপাদানকে তিনি বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন, ওই জন্য আমরা বলবো এটা সমাজ নির্ভর, এটা সমাজ নির্ভর। পিয়াজের মতে জিন পিয়াজেট, এটা জিন পিয়াজেট, এটা জিন পিয়াজেটের মতে প্রাক সক্রিয়তা স্তরের বয়সকাল কত? প্রাক সক্রিয়তার স্তরে একটা বয়সকাল রয়েছে। আমরা স্কিমার পরিবর্তনের ক্ষেত্রে 4 ধরনের জিন পিয়াজেট তিনি 4 ধরনের স্তরের কথা বলেছিলেন, তার মধ্যে একটা স্তর হচ্ছে প্রাক সক্রিয়তার স্তর, তার বয়সকাল কত? দুই থেকে 7 বছর, 3 থেকে 7 বছর, 7 থেকে 11 বছর, 3 থেকে 10 বছর। কি হবে জিন পিয়াজেটের মতে প্রাক সক্রিয়তা স্তরে বয়সকাল কত? 2 থেকে 7, 3 থেকে 7, 7 থেকে 11, 3 থেকে 10। উত্তর বলবে সবাই। উত্তর হবে দেখো 2 থেকে 7 বছর। 2 থেকে 7 বছর পেঁয়াজের মতে প্রাক সক্রিয়তার স্তরে বয়সকাল। জিন পিয়াজেট যে 4 ধরনের স্কিমার পরিবর্তনের স্তরের কথা বলেছিলেন, প্রথম স্তর সম্পর্কে দেখো সংবেদন সঞ্চারমূলক স্তর, নাম হচ্ছে সংবেদন সঞ্চারমূলক স্তর, 0 থেকে 2 বছর। এবং এর বৈশিষ্ট্যগুলো দেখো, প্রতিবর্ত ক্রিয়া, অর্থাৎ কোনো কিছু প্রতিবর্ত ক্রিয়া, যেমন গাল শিশু বাচ্চাদের 0 থেকে 2 বছরের মধ্যে বাচ্চাদের যদি গালে আলতো করে স্পর্শ করা হয় সে কিন্তু হাসে আদরে। আবার দেখা গেল যে যদি দেখা যায় যে তাকে ঝুনঝুনি বাজানো হচ্ছে সে কিন্তু বারবার ঝুনঝুনিটাই বাজাবে। এবং পুনরাবৃত্তিমূলক ক্রিয়া, অর্থাৎ কোনো কাজ কিন্তু বারবার সে করার চেষ্টা করে, যেমন দেখা গেল যে হাত থেকে যদি তার একটা খেলনা পড়ে গিয়ে মেঝেতে পড়ে গিয়ে যদি আওয়াজ হয় এবং সেটাই সে কিন্তু বারবার করার চেষ্টা করবে। বস্তুর স্থায়িত্ব সম্পর্কে ধারণা এই বছরের মানে এই স্তরের শেষের দিকে আসে, প্রথম দিকে থাকে না, অর্থাৎ তার সামনে যেটা নেই সেটা ও মনে করে নেই, কিন্তু এই স্তরের শেষের দিকে আসে। কল্পনার ছলে খেলা, কল্পনার ছলে কিন্তু সে খেলাধুলা করে। 2 নম্বর দেখো প্রাক ধারণামূলক স্তর 2 থেকে 7 বছর, যেটা আমরা এক্ষুনি অ্যান্সার করলাম, সর্বপ্রাণবাদ অ্যানিমিস্টিক থিঙ্কিং তার মধ্যে থাকে। সর্বপ্রাণবাদ অর্থাৎ সবকিছুর মধ্যে প্রাণ রয়েছে। এবং বিলম্বিত অনুকরণ, সাংকেতিক চিন্তন, আত্মকেন্দ্রিক চিন্তন, একমুখী চিন্তন, সোসিও ড্রামাটিক পেলে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে সোসিও ড্রামাটিক পেলে, অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা তাদের নিজেদের গ্রুপের সাথে গ্রুপ করে করে খেলাধুলা করে, যেমন পুতুল খেলা, যেটাকে আমরা রান্নাবাটি খেলা বলে থাকি, এবং এই ধরনের খেলার সাথে কিন্তু যুক্ত হয়ে থাকে, এটাকে সোসিও ড্রামাটিক পেলে বলা হয়। 3 নম্বর দেখো মূর্ত সক্রিয়তার স্তর 7 থেকে 11 বছর, এর বৈশিষ্ট্যগুলো দেখো, শ্রেণীকরণ ক্ষমতা, কর্মপর্যায় ক্ষমতা, আরোহী চিন্তন,
শ্রেণীকরণ ক্ষমতা, কর্মপর্যায় ক্ষমতা, আরোহী চিন্তন, এটা মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। এই মূর্ত সক্রিয়তা স্তরের বয়সসীমা দেখো 7 থেকে 11 বছর। শ্রেণীকরণ করতে পারে, যেমন বিভিন্ন বস্তুর মধ্যে তফাৎ তারা করতে পারে, এবং কর্মপর্যায় ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজাতে পারে, এবং আরোহী চিন্তন করতে পারে, তারা উদাহরণ থেকে সূত্রে আসতে পারে। 4 নম্বর দেখো নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর 11 বছরের নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তর, যেটা আমরা বলবো যে 11 বছরের পর বিমূর্ত চিন্তন, অবরোহী চিন্তন এবং সমস্যা সমাধান করার চিন্তন, এগুলো কিন্তু তার মধ্যে থাকে, অর্থাৎ নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। এই আরোহী অবরোহী সম্পর্কে যাদের ধারণা ক্লিয়ার নয়, এই নিয়ে একটা ক্লাস আমি পরবর্তী মানে এই একটা পর্যায়ে আমি একটা স্লাইড নিয়ে আমি আলোচনা অবশ্যই করব, যে আরোহী চিন্তন এবং অবরোহী চিন্তন। বারবার কিন্তু পরীক্ষা এটা আসে, খুবই গুরুত্বপূর্ণ, অনেকে গুলিয়ে ফেলে যে আরোহী চিন্তনটা এবং অবরোহী চিন্তন এটা কি ধরনের একটা সমস্যা রয়েছে। একটা হচ্ছে সূত্র, উদাহরণ থেকে সূত্র, আর একটা হচ্ছে সূত্র থেকে উদাহরণে আসা, এছাড়া আর কিছু না। নির্মাণবাদের সঙ্গে 10 নম্বর দেখো নির্মাণবাদের সঙ্গে আচরণবাদের সাদৃশ্য দেখা যায়, জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়, সমগ্রতাবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায়, উপরে কোনোটি নয়। নির্মাণবাদের সঙ্গে কার সাদৃশ্য দেখা যায়? উত্তর কি হবে? দেখো উত্তর হবে জ্ঞানমূলকবাদের যথেষ্ট সাদৃশ্য দেখা যায় নির্মাণবাদের সঙ্গে। শিশু শিক্ষায় জ্ঞানমূলক বিকাশের তাৎপর্য কি? শিশু শিক্ষায় জ্ঞানমূলক বিকাশের তাৎপর্য কি? উত্তর করো। শিশু শিক্ষায় জ্ঞানমূলক বিকাশের তাৎপর্য কি? শিক্ষক জানবেন শিক্ষার্থীরা জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে অবস্থান করছেন, নাকি ওই স্তরের শিক্ষণ অভিজ্ঞতাগুলি, প্রকৃতি কি, শৈশবে ভাষার উপর গুরুত্ব আরোপ করা, উপরের সবগুলি। উত্তর কি হবে? উত্তর হবে দেখো উপরের সবগুলি। শিক্ষক জানবেন শিক্ষার্থীরা জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে অবস্থান করছে, ওই স্তরের শিক্ষণ অভিজ্ঞতাগুলি, প্রকৃতি কি, শৈশবে ভাষার উপর গুরুত্ব আরোপ করা, এগুলো হচ্ছে শিশু শিক্ষায় জ্ঞানমূলক বিকাশের তাৎপর্য। 12 নম্বর দেখো জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমা ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেন? জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমা ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেন? পিয়াজে, বার্টলেট, ভাইগটস্কি, ব্রুনার। জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমা ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেছিলেন? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা, যে জ্ঞান বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমা ধারণাটি কে প্রথম উদ্ভাবন করেছিলেন? দেখো উত্তর হবে বার্টলেট। বার্টলেট হচ্ছেন জ্ঞানমূলক বা প্রজ্ঞার বিকাশের ক্ষেত্রে স্কিমা ধারণাটি উদ্ভাবন করে। 13 নম্বর দেখো যে দুটি প্রক্রিয়ায় শিখনের ক্ষেত্রে পুনরুদ্দীপনের কারণ হিসাবে কাজ করে সেগুলি কি? যে দুটি প্রক্রিয়া শিখনের ক্ষেত্রে পুনরুদ্দীপনের কারণ হিসাবে কাজ করে, অর্থাৎ পুনরুদ্দীপন করা যায়, কোন দুটি প্রক্রিয়া? উত্তর করবে সবাই। উত্তর কি হবে? দেখো উত্তর হবে পুরস্কার ও শাস্তি। পুরস্কার ও শাস্তি পুনরুদ্দীপনের কারণ হিসাবে কাজ, কারণ সে পুরস্কারের আশায় কিন্তু অনেক কিছু মনে করতে পারে, বা অনেক দেখা গেল তার যেটা আমরা স্মৃতি বলে থাকি, সেই স্মৃতি কিন্তু পুরস্কার, যেমন নাম্বার হতে পারে, প্রশংসা হতে পারে, ভার্চুয়াল কোনো কিছু হতে পারে, যার কারণে কিন্তু সে পুনরুদ্দীপন করতে পারে। এছাড়া শাস্তির ভয়, দেখা গেল যে শাস্তির ভয় কিন্তু সে পুনরুদ্দীপনের কারণ হিসাবে অনেক কিছু মনে করতে পারে। দেখো পুষ্টি অনুশীলন, এটাও গুরুত্বপূর্ণ। সংরক্ষণ ও পুনরুদ্ধার, এখানে তো পুনরুদ্ধারের কাজ বলাই রয়েছে, এটা অপশনটা আমি বাদ দেব। পুষ্টি অনুশীলন এটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এই দুটো অপশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, পুরস্কার ও শাস্তি। বোঝা গেল? 14 নম্বরটা দেখো অন্তর্ভুক্তিকরণ প্রথম দেখা যায় কোথায়? অন্তর্ভুক্তিকরণ অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন,
যারা ডিএলএড করেছো তারা অবশ্যই জানো, যে ডিএলএড যারা করেছো তারা অবশ্যই জানো যে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে অনেকের কিন্তু ধারণা রয়েছে। সেটা প্রথম কোন দেশে দেখা গিয়েছিল? ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে প্রথম কোথায় দেখা গিয়েছিল? উত্তর করবে সবাই। উত্তর হবে ফ্রান্সে। ফ্রান্সে অন্তর্ভুক্তিকরণ কিন্তু প্রথমে দেখা যায় ফ্রান্সে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে একটু দেখে নাও, যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া ক্রিয়াশীল, তার আদর্শ ভিত্তি হচ্ছে অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় অন্তর্ভুক্তিকরণ ইনক্লুড করা, সে যে প্রক্রিয়া ক্রিয়াশীল তার আদর্শ ভিত্তি হলো অন্তর্ভুক্তিকরণ। প্রতিটি সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষকগণ কোনো বিশেষ শিক্ষকের সহায়তা ছাড়াই প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করতে পারবে এবং পরিস্থিতি ভেদে মৃদু মাত্রার এমনকি মধ্যম মাত্রার প্রতিবন্ধীদের এই ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ প্রতিটি সাধারণ বিদ্যালয়ে সাধারণ শিক্ষকগণ কোনো বিশেষ শিক্ষকের সহায়তা ছাড়াই প্রতিবন্ধী শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষার ব্যবস্থা করতে পারবেন এবং পরিস্থিতি ভেদে মৃদু মাত্রার এমনকি মধ্যম মাত্রার প্রতিবন্ধীদের এই ব্যবস্থার অন্তর্ভুক্ত কিন্তু করা হয়। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে উদ্দেশ্য, প্রতিবন্ধী শিক্ষার্থীদের হতাশা হীনমন্যতা দূর করা এবং এই শিশুদের মধ্যে বিভিন্ন সামাজিক গুণাবলীর বিকাশ ঘটানো, এগুলো হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। এবং বিভিন্ন সুযোগ সুবিধা ও সমবন্টন এবং পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সামাজিক দূরত্ব কমিয়ে আনা, এটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্য। এছাড়া সহপাঠী প্রতিবন্ধী শিশুর প্রতি ক্লাসের অন্যান্য স্বাভাবিক শিক্ষার্থীদের মানসিকতা উন্নত ও সহযোগী মনোভাব গঠন করা, যে পাশের যে সহপাঠী রয়েছেন তার প্রতি ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের মনোভাব কেমন হবে সেটা অনুভব গঠন করা এবং ন্যূনতম নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে রেখে মৃদুমাত্রার প্রতিবন্ধীদের যথোপযুক্ত শিক্ষার ব্যবস্থা করা, এটা কিন্তু একটা শিক্ষার বৈশিষ্ট্য। এবং হাতের কাজের প্রশিক্ষণ ও স্বাবলম্বী করে তোলা, অর্থাৎ স্বনির্ভর করে তোলা। 15 নম্বর দেখো, দেহ মনের পরিপক্কতা বলতে শিক্ষণের যে উপাদানটি বোঝানো হয় সেটি হচ্ছে মনোযোগ, আগ্রহ, পরিণমন, বুদ্ধি। কোনটি? দেহ মনের পরিপক্কতা বলতে কোন উপাদানটি বোঝানো হয়? দেহ মনের পরিপক্কতা বলতে কোন কে বোঝানো হয়? উত্তর করবে সবাই। দেহ মনের পরিপক্কতা বলতে কোনটি উপাদানকে বোঝানো হয়? দেহ মনের পরিপক্কতা বলতে শিক্ষণের কোন উপাদানটি বোঝানো হয়? মনোযোগ, আগ্রহ, পরিণমন, বুদ্ধি। উত্তর কি হবে? উত্তর হবে পরিণমন। পরিণমন হচ্ছে দেহ মনের পরিপক্কতার বলতে শিক্ষণের যে উপাদানটি বোঝানো হয় পরিণমন। 16 নম্বর দেখো, শিক্ষণলব্ধ অভিজ্ঞতাকে চিনে নেওয়ার প্রক্রিয়া। শিক্ষণলব্ধ যে অভিজ্ঞতা রয়েছে তাকে চিনে নেওয়ার প্রক্রিয়া সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, সামর্থ্য। সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, সামর্থ্য। উত্তর কি হবে? উত্তর করবে সবাই। উত্তর করবে সবাই। শিক্ষণলব্ধ অভিজ্ঞতাকে চিনে নেওয়ার প্রক্রিয়া কি? সংরক্ষণ, পুনরুদ্রেক, প্রত্যাভিজ্ঞা, সামর্থ্য। চিনে নেওয়ার প্রক্রিয়া, টার্মটা ভালো করে জেনে রাখবে। চিনে নেওয়ার প্রক্রিয়া, চিনে নেওয়ার প্রক্রিয়া অর্থাৎ চিনে নিতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা। এটাকে আমরা প্রত্যাভিজ্ঞা মানে হচ্ছে যে আমরা চিনে নেওয়া। যেমন মনে করো পরীক্ষা যে বিভিন্ন 4খানা অপশন থাকে উত্তরের, সেই 4খানার মধ্যে থেকে সঠিক উত্তরটাকে চিনে নেওয়ার প্রক্রিয়া হচ্ছে প্রত্যাভিজ্ঞা। এটা মানে হচ্ছে প্রত্যাভিজ্ঞা। 17 নম্বর দেখো, 18 একটা যত সম্ভব একটা নাম্বারিং সমস্যা হয়েছে। 18 নম্বর দেখো, 1 কিমির মধ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের অবস্থানের কারণ কি? 1 কিমির মধ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের অবস্থানের কারণ কি? শিক্ষানীতিতে বলা হয়েছে যে 1 কিমির মধ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান এর কারণ কি? যাতায়াতে শিশুর সময় সাশ্রয় হয়, গ্রামের রাস্তা খারাপ থাকে, শিশু যাতে স্কুলে যেতে সক্ষম হয়, শিশুর শারীরিক ক্ষমতা সীমাবদ্ধ থাকে। 1 কিমির মধ্যে নিম্ন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কথা বলা হয়েছে, এর কারণ কি হতে পারে?
উত্তর হবে যে দেখো সি, শিশুই যাতে স্কুলে যেতে সক্ষম হয় এই কারণে কথা বলা হয়েছে। সর্বজনীন পাঠ শেষ করার অর্থ কি? সর্বজনীন পাঠ শেষ করার অর্থ কি? উত্তর উত্তর দেখো সর্বজনীন পাঠ শেষ করার অর্থ কি? পূর্ব নির্দিষ্ট বয়স বা শ্রেণী পর্যন্ত পাঠ সমাপ্ত করা, পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠ শেষ করা, অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ শেষ করা, দশম শ্রেণী পর্যন্ত পাঠ শেষ করা। সর্বজনীন পাঠ শেষ করার অর্থ কি? সর্বজনীন পাঠ শেষ করার অর্থ হচ্ছে পূর্ব নির্দিষ্ট বয়স বা শ্রেণী পর্যন্ত পাঠ সমাপ্ত করা। পূর্ব নির্দিষ্ট বয়স বা শ্রেণী পর্যন্ত পাঠ সমাপ্ত করা সর্বজনীন পাঠ শেষ করার অর্থ। 20 নম্বর দেখো প্রারম্ভিক শিক্ষা বলতে কি বোঝায়? প্রারম্ভিক শিক্ষা বলতে কি বোঝায়? পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত শিক্ষা, অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা, দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা। উত্তর করবে প্রারম্ভিক শিক্ষা বলতে কি বোঝায়? প্রারম্ভিক শিক্ষা বলতে কি বোঝায়? উত্তর হবে দেখো, উত্তর হবে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা, এটা প্রারম্ভিক শিক্ষা বলতে বোঝানো হয়ে থাকে। 21 নম্বর দেখো থাস্টনের মতে ভাষাবোধের ক্ষমতা কি দিয়ে চিহ্নিত করা হয়? থাস্টনের মতে ভাষাবোধের ক্ষমতা কি দিয়ে চিহ্নিত করা হয়? থাস্টন মনোবিজ্ঞানী, তিনি বুদ্ধির বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা করেছেন, সেটা সম্পর্কে আমরা জানবো। কিন্তু একটুখানি দেখে নাও যে থাস্টনের মতে ভাষাবোধের ক্ষমতা কি দিয়ে চিহ্নিত করা হয়? NVSM কোনটি? উত্তর কি হবে? দেখো উত্তর হবে ভি। থাস্টনের মতে ভাষাবোধের ক্ষমতা ভার্বাল এবিলিটি দ্বারা চিহ্নিত করা হয়। থাস্টনের যে বুদ্ধি তত্ত্ব একটুখানি দেখে নাও, অনেকের সমস্যা হতে পারে। দেখো বুদ্ধির দলগত বহু উপাদান তত্ত্বটির প্রবর্তক হলেন আমেরিকান মনোবিদ LELT থাস্টন। বুদ্ধির দলগত উপাদান তত্ত্বটির প্রবর্তক, এবং তিনি 60টি পৃথক বুদ্ধি অভিক্ষাকে 240 জনেরও বেশি শিক্ষার্থীর ওপর প্রয়োগ করেন। তিনি 60টি পৃথক বুদ্ধি অভিক্ষাকে 240 জনেরও বেশি শিক্ষার্থীর ওপর প্রয়োগ করে থাকেন, এবং তিনি তার তত্ত্বে 7টি প্রাথমিক উপাদানের কথা তিনি বলেছিলেন। এই উপাদানগুলি মৌলিক এবং পরস্পর হচ্ছে নিরপেক্ষ, এবং এই 7টি প্রাথমিক উপাদান হলো ভাষাগত উপাদান, স্থানিক উপাদান, সংখ্যাতাত্ত্বিক উপাদান, স্মৃতিগত উপাদান, শব্দগত উপাদান, প্রত্যক্ষণগত উপাদান, যুক্তি নির্ণয়ের উপাদান। এই 7টি প্রাথমিক মানসিক ক্ষমতার উপরে তিনি গবেষণা করেছেন, এবং প্রতিটা কাজের জন্য আমাদের দেখা গেল 2টো বা 3টে একসাথে মিলে আমরা কাজ করে, যেমন ভাষাগত উপাদান, স্থানিক উপাদান, সংখ্যাগত উপাদান, সংখ্যাতাত্ত্বিক উপাদান, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। আমাদের ফাউন্ডেশন ব্যাচ আমাদের TWS অ্যাপে শুরু হয়েছে 18 তারিখ থেকে। যারা এখনো পর্যন্ত তোমরা ঠিকঠাক ভাবে মানে অ্যাপটা ডাউনলোড করনি বা রেজিস্ট্রেশন করনি, এই WBP, KP, PSC, রেল যারা এই টেট ছাড়াও অন্যান্য পরীক্ষার যাদের লক্ষ্য রয়েছে তাদের কিন্তু এই ফাউন্ডেশন 3.0-তে যুক্ত হতে পারো। 22 নম্বর দেখো ড্যাশ প্রেষণাকে, এখানে শূন্যস্থান রয়েছে। প্রেষণাকে বলা হয় প্রাথমিক প্রেরণা। মানসিক, শারীরিক, সামাজিক কোন প্রেষণাকে প্রাথমিক প্রেরণা বলা হয়? একদম প্রাথমিক প্রেরণা বলা হয় কোন প্রেষণাকে? উত্তর হবে শারীরিক। শারীরিক প্রেষণাকে বলা হয় প্রাথমিক প্রেরণা। শারীরিক প্রেষণাকে বলা হয় প্রাথমিক প্রেরণা, এটা মাথায় রাখবে। 23 নম্বর দেখো পেশিগত দক্ষতার শিখনের অক্ষমতাকে বলা হয় ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসফেসিয়া, এবং উপরে কোনোটিই নয়। পেশিগত দক্ষতার শিখনের অক্ষমতাকে কি বলা হয়? পেশিগত দক্ষতার শিখনের অক্ষমতাকে কি বলা হয়? ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া, ডিসফেসিয়া, এবং উপরে কোনোটিই নয়। উত্তর হবে উপরের কোনোটি নয়। ডিসক্যালকুলিয়া, ডিসলেক্সিয়া আমার সম্পর্কে আমরা জানি, যেটা একটা অঙ্ক, মানে একটা ম্যাথমেটিক্স
সমস্যা সমাধানের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে লেখার ক্ষেত্রে। 24 নম্বর দেখো, কাউন্সেলিং শব্দটি কোন শব্দ থেকে কোন এসেছে, কোন গ্রিক শব্দ থেকে? কাউন্সেলিং শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? ত্রিপুরা টেটের আসা প্রশ্ন, প্র্যাকটিস করো ভালো করে। উত্তর কি হবে দেখো, উত্তর হবে কনসোলিয়াম থেকে, কনসিলিয়াম থেকে এসেছে কাউন্সেলিং শব্দটি। 25 নম্বর দেখো, নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয়? মূল্যায়ন এবং পরিমাপের মধ্যে পার্থক্য। ভালো করে পড়ে উত্তর করবে যারা মূল্যায়ন পরিমাপ সম্পর্কে জানে না বা যারা কনসেপ্ট ক্লিয়ার নেই। পরবর্তী এতে আমরা আলোচনা করব, কিন্তু নিচের কোনটি সঠিক নয়, মূল্যায়ন পরিমাপের মধ্যে পার্থক্য পড়ে উত্তর করা উচিত, পড়ে উত্তর করা উচিত। দেখো উত্তর কি হবে, উত্তর কি হবে দেখো, নিচের কোনটি সঠিক নয়? মূল্যায়ন ও পরিমাপ। মূল্যায়নটা অনেক ব্যাপক ধারণা এবং পরিমাপটা হচ্ছে অনেক মূল্যায়নের একদম প্রথম স্টেজ বলা যায়। মূল্যায়নটা হচ্ছে একটা ব্যাপক ধারণা এবং পরিমাপটা হচ্ছে তার একদম প্রথম স্টেজ বলা যায়। সেক্ষেত্রে আমরা বলি মূল্যায়ন পরিমাপের মধ্যে মাঝখানে আর একটা অ্যাসেসমেন্ট থাকে। একদিন আমি এর আগের ক্লাসে যথাসম্ভব এর আগের টেটের ক্ষেত্রে আমি বলেছিলাম যে তিনখানা যদি সার্কেল থাকে, মূল্যায়ন কোনটা, পরিমাপ কোনটা, অ্যাসেসমেন্ট কোনটা, মূল্যায়ন কোনটা, পরিমাপ কোনটা, অ্যাসেসমেন্ট কোনটা। আমি সেক্ষেত্রে বলেছিলাম যে পরিমাপ হচ্ছে এটা, যদি বলা হয় যে পরিমাপ এটা, পরিমাপ এটা হচ্ছে অ্যাসেসমেন্ট, আর এটা হচ্ছে ইভলিউশন বা মূল্যায়ন। পরিমাপ, অ্যাসেসমেন্ট, মূল্যায়ন, অর্থাৎ মূল্যায়ন একদম শেষে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে নিচের মূল্যায়ন পরিমাপের মধ্যে পার্থক্য সঠিক নয় কোনটি? সঠিক নয়, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, অনেকে কিন্তু এই জায়গাটায় সমস্যা তৈরি করবে। নয়, তাহলে এইটা সঠিক। মূল্যায়ন গুণগত, পরিমাণ পরিমাপগত, এইটা তো সঠিক, ঠিক আছে, মানে মূল্যায়ন পরিমাপের মধ্যে পার্থক্য, কিন্তু সঠিক নিচের কোনটি সঠিক নয় বলেছে, যে মূল্যায়ন গুণগত, পরিমাণ পরিমাণগত, এটা কিন্তু সঠিক নয়। ঠিক এই জায়গাটা কিন্তু মনে রাখবে যে নিচের কোনটি সঠিক নয় বলেছে, যে মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্যের মধ্যে কোনটি সঠিক নয়। তাহলে মূল্যায়ন গুণগত, পরিমাণ পরিমাণগত। মূল্যায়ন গুণগত এটাও হতে পারে না, মূল্যায়ন পরিমাণগত গুণগত উভয়। পরিমাণ শুধু পরিমাণ, পরিমাপ শুধু পরিমাণগত হতে পারে, কিন্তু মূল্যায়ন শুধুমাত্র গুণগত নয়, পরিমাণগত এবং গুণগত উভয়। আমাদের TWS একাডেমি অ্যাপে 2024-এর পরীক্ষা প্রস্তুতি ব্যাচ, যেটা টেট, এটা অবশ্যই চালু হবে। যারা এখনো পর্যন্ত প্লে স্টোর থেকে ডাউনলোড করনি তারা অবশ্যই ডাউনলোড করে নেবে। আশা করি যে পরীক্ষা তোমাদের কিন্তু আরো মানে যত দিন যাবে তত দেখবে যে পরীক্ষা তোমাদের কাছাকাছি চলে এসেছে। আজকে এ পর্যন্ত, এই পরবর্তী শ্রেণীতে আবার সবার দেখা হবে। মন দিয়ে ক্লাসটা করো, কথা দিচ্ছি উপকার পাবে। এবং এক্সাম যেগুলো আসছে আমাদের 24-এর টেটের এক্সাম, সেক্ষেত্রে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই, তাহলে কিন্তু আমরা কঠিন কঠিন প্রশ্নের উত্তর কিন্তু আমরা করতে পারবো।